তবে আমরা তাদের কাছে ক্ষমা চাই। তো সরকার কোনো গাফিলতি করবে না, তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা। ৩০ জনকে কেয়ার গিভিং এর মাধ্যমে জাপানে পাঠানোর ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আসলে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল কর্তৃক একটা প্রেস কনফারেন্সের আহ্বান জানানো হয়। এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছে তাদের প্রতি আগে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছে সেই সকল পরিবার এবং পরিবার বর্গের যারা কর্মযোগ্য আছে, মানে কর্মঠ আছে, যারা যারা কাজে সক্ষম, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারি। আমাদের এখানে উদ্দেশ্য চারটা। প্রথমত হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা। যেহেতু আন্দোলনের পর তারা একটা স্বাভাবিক জীবন থেকে অন্য জীবনে এসে মানে একটা খারাপ জীবনের মধ্যে চলে গেছে, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্যটা সবার আগে উন্নত করা দরকার। এরপর তাদেরকে আমরা প্রশিক্ষণ দিব। যে যে কাজে দক্ষ, কেউ যদি কম্পিউটারে দক্ষ হয় কম্পিউটার, কেউ যদি ব্যবসায় দক্ষ হয় ব্যবসা, কেউ যদি চাকরিতে দক্ষ হয়, যে চাকরিতে দক্ষ তাকে আমরা সেই কাজে প্রশিক্ষণ দিব, এবং সেই প্রশিক্ষণে সে ভালো করলে তাকে আমরা ইনশাল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদের পুনর্বাসন হবে ইনশাল্লাহ। এইগুলো করার পরে আমরা চাই তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং আমাদের সাথে একত্রিত থেকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলায়ে এই দেশের কল্যাণে এবং দেশের উন্নতিতে কাজ করতে পারে। এই আজকে আমাদের উদ্দেশ্য ছিল। প্রসেসটা হচ্ছে আমরা কয়েকটা মন্ত্রণালয় থেকে এই সুবিধার আশ্বাস পেয়েছি। শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ আরো বেসরকারি আরো অনেকগুলো অর্গানাইজেশন আমাদেরকে এই সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা এই সকল অর্গানাইজেশনগুলোতে আমাদের একটা বৈষম্য বিরোধী ফর্ম আছে, এই ফর্মটা পূরণ করাবো। পূরণ করানোর পর এই ফর্মগুলো আমরা সেখানে সাবমিট করব। সাবমিট করলে তারা একটা প্রাথমিক ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে কে যে কাজ করতে চায় তাকে সেই কাজের মধ্যে আমরা প্রশিক্ষণের মধ্যে নিয়োজিত করব। এবং এক একটা ফর্মে আপনার টোটাল 30 জন করে মানে লোক প্রশিক্ষণ নিতে পারবে। আমরা এই প্রেস কনফারেন্সটা ডেকেছি আগে এটার একটা রেজাল্ট নিয়ে, তারপর ইতিমধ্যে 8 সেপ্টেম্বর আমাদের এইটার উদ্বোধন হয়ে গেছে। আমরা অলরেডি 100 জন আহতকে আপনার হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ, যেখানে 50 জন ছেলে এবং 50 জন মেয়ে আছে, আর 30 জনকে কেয়ার গিভিং এর মাধ্যমে জাপানে পাঠানোর ব্যবস্থা অলরেডি হয়ে গেছে আমাদের। আর আজকেও আমরা গণপূর্ততে একটা মিটিং করে আসছি, সেখানে প্রায় 150 জনের একটা তালিকা আমরা দিয়ে আসছি ভাইয়া। সেগুলো আমরা রবিবার ইনশাল্লাহ মিটিং এর মাধ্যমে তাদেরকে কাজে বা প্রশিক্ষণে ডাকবো। আমাদের তো এখন আহত 14,483 মতন গ্যাজেটভুক্ত। তো আমরা চেয়েছি সবাই যেন এখানে মানে পার্টিসিপেট করতে পারে, সবাই যেন ট্রেনিংটা পায়। তো যে কারণে আমরা সবার জন্য অফার করেছি। তো ওনারা আপাতত বলেছেন 10,000-এর মতন আশ্বাস দিয়েছেন যে আমরা তাদের ব্যবস্থা নিতে পারবো। এর পরবর্তীতে যদি আরো সংখ্যা বাড়াতে হয় বাড়বে ইনশাল্লাহ। আমরা প্রাথমিকভাবে 1000 জন পেয়েছি। আমরা এদেরকে পর্যায়ক্রমে, আমরা একটা সেশনে 30 জনের বেশি নিতে পারবো না। তো এইভাবে 30 জন করে আমরা একসাথে হয়তো 5 থেকে 10টা কোর্স চালু করতে পারবো। এইভাবে আমরা প্রথম 1000 জনকে ব্যবস্থা করতে পারবো ভাইয়া। না, কোনো বৈষম্য হবে না। যারা অক্ষম তাদেরকে আমরা মানে আর্থিক সহযোগিতা সহ তাদের কিভাবে মানসিক সুস্থতার পরে তারা কি চায় সেই ব্যাপারে আমরা অবগত হব এবং ইনশাল্লাহ আমরা সেই ব্যাপারে পদক্ষেপ নিব। দেখুন, আমাদের তো প্রথমে দেশেই চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশে চিকিৎসা নিয়ে যখন আমরা এটা দেশ থেকে কাজটা সম্পন্ন করতে পারছি না, তখন বিদেশে পাঠাতে হচ্ছে। আর আপনারা জানেন এই যাবৎকালে অনেকজনকে আপনার কিন্তু বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। থাইল্যান্ড সহ সিঙ্গাপুর, অন্যান্য কান্ট্রিতে কিন্তু পাঠানো হয়েছে, অস্ট্রেলিয়াতেও পাঠানো হয়েছে। জানেন যে একটা ছেলেকে মাত্র 1 ফিট দূর থেকে গুলি করা হয়েছিল শর্ট গান দিয়ে। আপনারা কিন্তু তার বিষয়টা সবাই জানেন মোটামুটি। তাকে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রায় 8 কোটি প্লাস টাকা খরচ হয়েছে কিন্তু তার জন্য। তো সরকার কোনো গাফিলতি করবে না, আর করছেও না। যারা দেশে চিকিৎসা পাচ্ছে না বা যাদের চিকিৎসা দেশে সম্পূর্ণ হয়ে গেছে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়া চলছে ভাইয়া, এটা চলমান। আসলে ভাইয়া আপনারা তো দেখছেন অভ্যুত্থানের পর দেশ একটা কিন্তু ভঙ্গুর অবস্থার মধ্যে চলে গেছে। দেশের কিন্তু এখন আইন শৃঙ্খলা বলেন বা অন্যান্য সব ব্যবস্থাই কিন্তু একটু ঢিলাঢালা হয় অভ্যুত্থানের পরে। এর মধ্য দিয়েও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এই যে আন্দোলন যেগুলো হয় এগুলো যৌক্তিক আন্দোলন। হাসপাতালের সামনে হচ্ছে কেন? রোগীরা সঠিক সেবা পাচ্ছে না। তো তাদের যদি সঠিক সেবাটা নিশ্চিত না করা যায় তাহলে তারা এটা করতে বাধ্য। দেখেন, আসলে তাদের যে আত্মত্যাগ, তাদেরকে আমাদের উচিত ছিল ঘর থেকে খুঁজে বের করে এনে সেবা নিশ্চিত করা। এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা কিন্তু তা পারি নাই ভাই। এই জন্য আমাদের ক্ষমা চাইতে হবে সবসময়। তো যেহেতু এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে, এটাকে যাতে আরেকটু ভালোভাবে চেষ্টা করে ওভারকাম করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। তবে আমরা তাদের কাছে ক্ষমা চাই এবং তাদের যাতে সুচিকিৎসা এবং সুব্যবস্থা নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে ভাই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কাম্য।